বলিউড ইন্ডাস্ট্রির হিরো শাহরুখ খান, সে কি শুধুমাত্র হিরো নাকি তিনি ম্যাকিয়াভেলিজম জানেন? আমরা শাহরুখ খানকে দেখি অভিনয় করতে, বাট তিনি যেমন একদম আহামরি অভিনেতা তেমনও কিন্তু না। এবং তার ইন্ডাস্ট্রির বা যেসব অভিনেতা রয়েছে তাদের তুলনায় যে সে দেখতে খুবই সুন্দর তেমনও না। কিন্তু তারপর দেখি তাকে নিয়ে বেশি হাই, বিশেষ করে মেয়েরা শাহরুখ খানের মতন ড্রিম বয়ফ্রেন্ড বা স্বামী চায়। কিন্তু কেন? হাই, আমি দীপরাজ। আমি চ্যানেল মূলত বই, আইডিয়া কীভাবে প্রজ্ঞা অর্জন করা যায় এবং আমরা সাইকোঅ্যানালাইসিস করে থাকি। যদি আপনারা এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ওই কেন উত্তর দেওয়ার আগে আমি একটু ম্যাকিয়াভেলিজম এই টপিকটা নিয়ে বলি যে এই ম্যাকিয়াভেলিজমটা কী। তো ম্যাকিয়াভেলিজম হলো এক ধরনের দর্শন বা একটা প্রক্রিয়া বা একটা কন্ট্রোলিং ফোর্স, যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পথ আপনি চুজ করতে পারেন এবং এটার দ্বারা আপনি অন্যকে কন্ট্রোল করে আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। যদি একদম ছোট একটা উদাহরণ দিই, মনে করেন যে একজন ছাত্র, সে পরীক্ষা ভালো নাম্বার পাওয়ার জন্য সে তার শিক্ষকের কাছে খুব ভালো সাজে। ওই শিক্ষকটা তাকে যেমন করে দেখতে চায় সে তেমন করে থাকে, সাহায্য করে, সবার সামনে বসে এবং তার চোখে যাতে আসে এই কাজটা করে থাকে। এবং তার লক্ষ্য কিন্তু ভালো ছাত্র হওয়া না, তার লক্ষ্য হলো সে যাতে পরীক্ষায় ভালো নাম্বার পায়। সো এটা কিন্তু এক ধরনের ছোটোখাটো একটা ম্যাকিয়াভেলিজম। এবং এটা ছাড়াও আপনারা যারা পলিটিশিয়ান রয়েছে এবং যারা বড় বড় কোম্পানির সিইও বা বড় বড় যারা নেতা থাকে, তারা দেখবেন যে এইসব টেকনিকগুলো অর্জন বা এইসব টেকনিকগুলো খাটিয়ে তারা অনেকটা কন্ট্রোল করে থাকে। তো এটা নিয়ে আমি আর একটু পরে বলবো, বাট এখন আমরা একটু শাহরুখ খানের টপিকে যাই। যে শাহরুখ খান মূলত ডার্ক ট্রায়াড পার্সোনালিটির একজন ব্যক্তি। ডার্ক ট্রায়াড বলতে হলো যে তিনটা পার্সোনালিটি তার মধ্যে থাকে। একটা হলো ম্যাকিয়াভেলিজম, একটা হলো নার্সিসিজম এবং আর একটা হলো সাইকোপ্যাথি। আপনারা শাহরুখ খান সবার সামনে ভালো সাজে, ভালো দেখায়, এটা খুবই একটা বুদ্ধিমানের কাজ। যারা সাধারণত ডার্ক ট্রায়াড পার্সোনালিটি থাকে তারা সাধারণত এই জিনিসটা যখন তারা কন্ট্রোল করতে না পারে তখন তাদের লাইফে ধস নেমে আসে। যারা বুদ্ধিমান বা যারা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে, এটা দ্বারা তারা অনেক কিছু অর্জন করতে পারে। এবং এটা কিন্তু শাহরুখ খান খুব ভালোভাবে বুদ্ধিমত্তার সাথে সেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে। আপনি তার ধরনের টক শো বা শো আপনি দেখলে বুঝতে পারবেন যে তার মধ্যে এই পার্সোনালিটির কিছু ছাপ রয়েছে, সে খুব ভালোভাবে আসলে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারে। তো এই যে মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়, এটা কেন? তো সভ্যতার কন্ট্রোলিং ফোর্স হলো নারীরা। এটা কেন বলছে? এটা কারণ হলো যে সাপোজ আপনাকে একটা নির্দিষ্ট সংখ্যক পুরুষ আপনাকে পছন্দ করে বা আপনার আইডিওলজিকে সে পছন্দ করে, তার থেকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সেই সংখ্যকই নারী আপনাকে পছন্দ করে, তাহলে কিন্তু দেখবে যে নারীদের পিছনে তার বয়ফ্রেন্ড থাকে বা তার স্বামী থাকে, অথবা তাকে পাওয়ার জন্য যেসব ছেলেরা ঘোরে তারাও কিন্তু সংযুক্ত হয়। তো সমসংখ্যক দিয়ে কিন্তু যদি আপনার কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হয়, তাহলে কিন্তু আপনার কন্ট্রোলিং ফোর্সটা অনেক উপরে চলে যায়। এবং এই টেকনিক আসলে শাহরুখ খান হলো মানে আমাদের সামনে উপস্থাপন করে। সে লয়ালিটি প্রকাশ করে বা মেয়েরা বা অন্যান্য পাবলিকরা আসলে যে জিনিসটা দেখতে খুব বেশি পছন্দ করে, সে সেই জিনিসটা আসলে তুলে ধরে। তো এটা গেল আসলে শাহরুখ খান নিয়ে কথাবার্তা। এটা নিয়ে আরও ডিপ অ্যানালাইসিস করা যেতে পারে অন্য কোনো একটা ভিডিওতে, বাট এখন আমি ভিডিওর যে মূল টপিক সেটা নিয়ে কথা বলবো। এবং এটা হলো যে ম্যাকিয়াভেলির বই দ্য প্রিন্স নিয়ে। তো এই ম্যাকিয়াভেলিজম টার্মটা আসছে কিন্তু ম্যাকিয়াভেলির বিখ্যাত বই দ্য প্রিন্স থেকে। তো ম্যাকিয়াভেলি হলো একজন ইতালিয়ান কূটনীতিবিদ এবং তিনি এই রাজনীতিকে খুব কাছে থেকে দেখেছেন এবং তিনি শাসকদের জন্য নানা ধরনের উপদেশ দিয়ে গিয়েছেন, যেগুলো দ্বারা তারা আসলে খুব ভালো একটা শাসন ব্যবস্থা তৈরি করতে পারে বা আমাদেরকে কন্ট্রোল করতে পারে। শুধুমাত্র শাসক না, তার এই আইডিয়াগুলো আপনি কর্পোরেট থেকে আপনার নিজের লাইফেও আসলে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন বা আপনি একটা রিলেটেবল জায়গা এখানে খুঁজে পাবেন। তো আজকে মূলত আমরা এই তার যে বই দ্য প্রিন্স, এটা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে এই ব্যাপারগুলো তুলে ধরবো। চলুন শুরু করা যাক। তো আমি আমার ল্যাপটপে আসলে এই জিনিসপত্রগুলো লিখে রেখেছি বিকজ আমার একটা সাবস্ট্রাক্ট অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমি সাধারণত এইসব আইডিয়াগুলোকে লিখে রাখি সেকেন্ড ব্রেন তৈরি করার জন্য। তো তিনি এখানে যেটা বলে গেছে যে আসলে মানুষের যে বিহেভিয়ার এবং মানুষের যে কার্যকলাপ এটা ভিন্ন হতে পারে এবং মানুষ অনেক সময় অনেক কিছু চিন্তা না করেই তার আবেগ এবং ভয় দ্বারা অনেক সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এগুলোকে কীভাবে ব্যবহার করে ওসব মানুষকে কন্ট্রোল করা যায় বা নিজের উদ্দেশ্য হাসিল করা যায়, এই জিনিসপত্রগুলোই আসলে দ্য প্রিন্সের মধ্যে লেখা হয়েছে। যেমন আমি এখানে তার বইয়ের একটা
পয়েন্ট, যেটা হলো যে মানুষরা আপনার সাথে মিথ্যা কথা বলবে যদি না আপনি এমন কোনো ব্যবস্থা করেন যে মিথ্যা বা ছড়না করে কোনো লাভ না হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সাপোজ মনে করেন যে আপনি একজন কর্পোরেটের বস বা আপনার একটা কোম্পানির সিইও, তো আপনার যে এমপ্লয়িরা আছে তারা হলো প্রতিদিন কোনো না কোনো অজুহাত দিয়ে বলে যে বস আজকে এই কারণে আমি আসলে অফিসে আসতে দেরি করেছি বা এই জিনিসপত্র করছি। হ্যাঁ, তো তারা আপনার সাথে মিথ্যা কথা বলে, আপনি এটা ধরতেও পারেন বাট আপনি কোনো অ্যাকশন নিতে পারেন না। তো আপনি এরকম একটা সিস্টেম তৈরি করবেন যাতে তারা ওই জিনিসটা করতে না পারে। কেমন? যেরকম মনে করেন যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম, তো এটার কন্ট্রোল কিন্তু বস নিজে রাখে না। সো আপনি আসতে পারলে সমর্থন দিতে পারলে আপনার একটা কাউন্ট হবে, অথবা আপনার ওই দিনের বেতনটা ক্যান্সেল হয়ে যাবে, আপনি অ্যাবসেন্ট থাকবেন। সো আপনি এরকম কোনো ব্যবস্থা যদি না করতে পারেন সে পর্যন্ত কিন্তু লোকজন আপনার সাথে মিথ্যা কথা বলবেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর উনি বলে গিয়েছেন যে কেউ আপনাকে ভালোবাসে এর থেকে কেউ আপনাকে ভয় পায় এটা বেশি নিরাপদ। কিন্তু আপনাকে যেন ঘৃণা না করতে পারে, ঘৃণা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। মানুষের নর্মাল সাইকোলজি, মানুষ আসলে ভালোবাসা ভুলে যায় একটা সময় যাওয়ার পরে, কিন্তু সে যে ভয় পেয়েছে, আপনি সাপোজ আপনার ছোটোবেলার কোনো জিনিস দেখে আপনি ভয় পেয়েছেন, এই জিনিস কিন্তু আপনার মাথায় এখনও থাকে। বাট আপনাকে ছোটোবেলায় কি কোথায় একটা ভালোবাসাটা চকলেট কিনে দিয়েছে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, এবং আপনাকে যেন কেউ ঘৃণা করতে না পারে। হ্যাঁ, কারণ ঘৃণা মানুষের মধ্যে একটা ক্রোধের সৃষ্টি করে এবং এটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। নেক্সট উনি বলে গেছেন যে ধর্মকে সবসময় প্রচার করতে হবে, এটা সত্য হোক বা মিথ্যা হোক যাই হোক না কেন, এটা জনগণের মধ্যে সম্পর্ক তৈরি করে, খুবই ইম্পর্টেন্ট। সাপোজ মনে করেন যে আপনার একটা অফিসে যদি ভিন্ন ভিন্ন আইডিওলজির লোকজন থাকে, তাহলে আপনার কোনো একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করানো কঠিন হয়ে যাবে। আমি ধর্মকে নিয়ে আসছি বলতে আসলে একটা আইডিওলজির দিকে আমি আসলে জিনিসটাকে ফোকাস করেছি। তো সবাই যদি একদম সেম কালচার, সেম অনেস্টি বা সেম ট্রেডিশনের মধ্যে থাকে, তাহলে কিন্তু মানুষ একটা শেয়ার্ড বিলিফ হিসাবে কাজ করতে পারে এবং এটা কিন্তু ইফিসিয়েন্সি অনেক দুর্দান্ত করে দিতে নিয়ে যায়। এবং সে কারণে উনি বলেছেন যে ধর্মকে সব প্রচার করার জন্য, কারণ মানুষের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি করে থাকে, যেটা আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। নেক্সট উনি বলেছেন যে কাউকে পুরস্কার দিতে গেলে নিজের হাতে দিবেন, আবার তাকে শাসন করতে হলে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, অবশ্যই নিজের হাতে কখনো শাসন বা শাস্তি দেওয়া যাবে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। এটা আপনি রাজনীতি, অফিস, কর্পোরেট সব জায়গায় আপনি কিন্তু এটা দেখতে পাবেন যে যারা বড় বড় নেতা থাকে তারা নিজের হাতে কিন্তু পুরস্কার দেয়, বা যখন টাইম দেওয়া লাগে তখন কিন্তু তার অন্যান্য কর্মীদেরকে আসলে লাগিয়ে দেয়। তা আপনি দেখবেন যে আপনাকে যখন অফিসে বোনাস দেওয়া হয়, আপনাকে সিইও বা যে এমডি থাকে সে আসলে আপনাকে বোনাস অফারটা দেয়, বা আপনাকে আসলে সে নিজের হাতে দেয়। আর যখন আপনাকে টাইট দেওয়া লাগে, যে এইচআর থাকে সে এইচআরকে আসলে সে লাগিয়ে দেয় যে যা ভাই তুই অরে টাইট দে। হ্যাঁ, সো এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলে গিয়েছেন যে আসলে তাকে পুরস্কার দিতে চাইলে নিজেদের দেবেন, আর তাদের যদি আবার শাস্তি দেওয়া লাগে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, নিজের হাতে কোনো শাস্তি দেওয়া যাবে না। নেক্সট উনি বলে গিয়েছেন যে একজন শাসকের অবশ্যই জানা লাগবে প্রয়োজন অনুযায়ী কিভাবে কখন খারাপ কাজ করতে হবে আর কখন খারাপ কাজ করতে হবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কেমন কথা যে আসলে খারাপ কাজ কেন করবে। তো উনি কিন্তু আইডিয়া শেয়ার করেছে, উনি এটাকে করার নির্দেশ দেয় নাই। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বোঝা লাগবে। হ্যাঁ, উনি শাসকদেরকে নানান আইডিয়া দিয়েছে, যেটা উনি ধারের কাছ থেকে আসলে দেখেছে যে আসলে কোনো একটা সিস্টেমকে কন্ট্রোলে রাখতে হলে, আপনার ক্ষমতাকে ধরে রাখতে হলে, বা আপনাকে কোনো একটা পরিস্থিতিকে সামাল দিতে হলে অনেক কিছু করা লাগতে পারে, নাহলে কিন্তু আপনি সেখানে ছিটকে পড়ে যাবেন। তো উনি সেই অনুসারে এই আইডিয়াটা বা এই কথাটা উনি বলে গিয়েছেন। তারপর উনি বলে গেছেন যে কোনো রাজ্য দখলের সময় প্রথমে দেখা লাগবে আপনাকে কোন কোন স্থানে আঘাত হানতেই হবে, কিন্তু আপনি যখন আঘাত হানবেন ওটাতে বারবার না হয়, আপনাকে একবারই আঘাত হানতে হবে। হ্যাঁ, তো উনি এটা মূলত যে যখন কোনো জিনিসকে অর্জন করতে চাই বা কন্ট্রোলে রাখতে চাই, যদি আপনি জিনিসটাকে একবারে না করতে পারেন তাহলে কিন্তু আপনার মনোবলটা ভেঙে পড়তে পারে, আপনার সাথে যারা থাকে তাদের মনোবল কিন্তু ভেঙে পড়তে পারে। সো আপনাকে এইভাবে ওই কাজটা করা লাগবে যে সেকেন্ড বার আপনাকে ওইখানে যাওয়া না লাগে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর পয়েন্ট উনি বলেছেন যে একজন শাসকের তাকে সত্যিকারের ভালোবাসে এমন লোকজনের সাথে থাকা লাগবে, আর তারা যে তেল মারতেছে এবং তারা কারা তেল মারতেছে এটাও কিন্তু বোঝা লাগবে। বিশেষ করে জনগণের বন্ধুত্ব অপরিহার্য, কারণ তারা ভাবে
আপনি তাদের সাথে থাকলে তারা নিপীড়িত হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আপনি যত স্বৈরাচার বা যত আন্দোলন দেখেন, এটা কিন্তু একদম পুরো রিলেটেড। একটা সরকার বা একটা প্রতিষ্ঠানের যে সিইও বা যারা থাকে তারা কখন ঝরে পড়ে, যারা যখন জনগণের সাথে সম্পর্ক ত্যাগ করে। কারণ হলো যে জনগণই তো আসলে সকল ক্ষমতার উৎস এটা গণতান্ত্রিক ব্যবস্থায়। তো জনগণের সাথে যখন আপনি কানেকশনটা ছুটে যাবে, তখন কিন্তু আপনি কিন্তু ওই কন্ট্রোলিং ফোর্সে থাকবেন না। এবং সে কারণে দেখি যে নানা ধরনের বিপ্লব বা নানা ধরনের সরকার উৎখাটনের আসলে জোয়ার ওঠে যখন এই জনগণের সাথে সম্পর্কটা তৈরি হয়ে যায়। এই যে নিপীড়নের কথা বলেছি, যখন সরকার জনগণের সাথে থাকে তখন কিন্তু তারা ফিল করতে পারে যে না, আসলে এই সরকার আমাদের সরকার, আমরা নিপীড়িত হব না। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আপনার যে প্রথম যে কথাটা, যে আপনাকে আপনার সাথে যারা তেল মারে তাদেরকে আইডেন্টিফাই করা লাগবে, এবং হলো যারা আপনার সত্যিকারের ভালোবাসে এদেরকেও আইডেন্টিফাই করা লাগবে। আপনার অনেস্ট ফিডব্যাক দরকার। যারা সব ভিডিও দেখেন, ভাই প্লিজ যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে আপনারা অনেস্ট ফিডব্যাক দিবেন। হ্যাঁ, নেক্সট হলো যে যদি এমন কোনো রাজ্য আপনি দখল করেন যেখানে ভাষা, কালচার এবং আইন সব ভিন্ন, সেক্ষেত্রে শাসকের সেখানে গিয়ে থাকা লাগবে। তো উনি এটা কেন বলেছেন? কারণ হলো যখন আপনি কোনো জায়গায় গিয়ে থাকবেন তখন ওই এলাকার মানুষজন আপনাকে তাদের নিজের লোক মনে করবে, এবং আপনি যখন ওদের কালচারের সাথে ইনক্লুড হবে তখন ওই যে নিজের লোক মনে করতেছে এটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনি যদি না থাকেন তাহলে দেখা যাবে তারা ভাববে যে আসলে ও আমার লোক না, এবং আপনাকে সেখান থেকে উৎখাত করতে সাহায্য করবে, বা আপনাকে সেখান থেকে উৎখাত করে দেবে। সাহায্য তো করবে না, আপনাকে সেখান থেকে উৎখাত করে দেবে। এবং এটা নানা ধরনের, মনে করেন যে আপনি যদি নতুন কোনো দেশে আপনার কোম্পানি খুলেন, সেক্ষেত্রে রিমোট কন্ট্রোল করলে আপনার ফেলের সম্ভাবনা বেশি থাকে। তাই আপনি দেখবেন যে সিইওরা অন্যান্য দেশে গিয়ে কালচার বোঝে। আপনি দেখবেন যে আসলে ফেসবুকের সিইও বা অ্যাপেলের সিইও তারা ইন্ডিয়া আসে, এই দেশ যায়, ওই দেশ জায়গায় তারা থাকে, তারা কালচার বোঝে, তারা ওই দেশের কালচারকে তারা নিজেরা প্রমোট করে যাতে লোকজন সেখানে তাদেরকে অ্যাকসেপ্ট করে। তারপর বলেছেন যে আসলে একজন শাসকের হয় ভালো আচরণ করা উচিত অথবা এমনভাবে আঘাত করা উচিত যাতে প্রতিপক্ষ মাথা তুলে না দাঁড়াতে পারে। যদি আপনি মধ্যম আঘাত করেন তাহলে তারা প্রতিশোধ নিতে পারে। এটা কিন্তু আমাদের যে আর্ট অফ ওয়ার বইটা, সেখানেও কিন্তু সেখানে এটা উল্লেখ করেছেন যে আপনার যে বিপক্ষ বা প্রতিপক্ষ থাকে তাদেরকে কীভাবে আসলে ট্রিট করা লাগবে। যেটা সেটা আপনি কারোর সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ আচরণের চাইতে কোনো কাজে সফল হয়ে দেখাইতে পারেন, তাহলে তার মনোযোগ বেশি আসবে এবং আপনার প্রতি ভক্তিও। হ্যাঁ, যে মনে করেন যে আমরা কি বিশ্বাস করি? আমরা আসলে রেজাল্টে বিশ্বাস করি। হ্যাঁ, আমরা কিন্তু আপনাকে যে গালগাল করতেছে, হ্যাঁ, এই গালগালে কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনি যখন কোনোটা জিনিস করে তাদেরকে দেখাইতে পারবেন যে ওকে ফাইন, তোমরা আমার ভোট দাও, আমি দেখো আমি এই জিনিসপত্র করে দেখাইছি, এটা হলো এক্সিস্টেন্সিয়াল একটা প্রুফ, তাহলে কিন্তু তারা আপনার প্রতি বেশি বিশ্বাসযোগ্যতা অর্জন করবে। কিন্তু আপনি যদি মনে করেন যে তাদেরকে বলেন যে ভাই তোমরা আমার ভাই, তখন তারা চিন্তা করবে যে এই ভাইটাই হয়তো লাভ নাই, তারা তো আসলে কোনো কাজ করে দেখায় না। সো যদি আপনি কোনো একটা কাজে সফলতা দেখাতে পারেন তাহলে কিন্তু তারা আপনার প্রতি বেশি বা আপনার দিকে বেশি আকৃষ্ট হবে। নেক্সট যেটা, যে সিস্টেম এমনভাবে তৈরি করবেন বা সাজাইবেন যাতে ঠিক করতে একদম শাসকেরই প্রয়োজন হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি কিন্তু এটা আসলে এখন আমার গণতন্ত্রের প্রতি হুমকি দেওয়া হয়ে যায় বোকা, কারণ আমাদের সিস্টেমগুলোকে এইভাবে বিল্ড করা হয় যাতে একজন শাসক ছাড়া ওই সিস্টেমটা না চলে। বুঝতে পারতেছেন? তো উনি শাসকদের জন্য এটা বলে গেছে, বা কর্পোরেট যারা বড় বড় সিইও বা যারা ফাউন্ডার তাদের কাছে বলে গেছে যে তোমরা এরকম ধরনের নলেজ ধরে রাখবা বা এরকম ধরনের জিনিস জানবা যেটা আসলে আর অন্য কেউ জানে না, বা এরকম জিনিস তৈরি করা ফেলবা যেটা যাতে আর অন্য কেউ তৈরি করতে না পারে, এবং তোমারই দরকার হইব, কারণ তুমি ওই জিনিসটা রিপ্লেসেবল না, ওই জিনিসটা তুমি ছাড়া রিপ্লেস কেউ করতে পারবে না। সো উনি এটা খুব তীক্ষ্ণতার সাথে আসলে দেখাচ্ছেন যে সিস্টেমে এমনভাবে সাজাতে হবে যাতে অবশ্যই একজন শাসকের প্রয়োজন হয়। হ্যাঁ, নেক্সট উনি বলে গেছে যে আপনার প্রজাদের দরিদ্র এবং যুদ্ধের জন্য প্রস্তুত রাখা ভালো বুদ্ধি, বড় হলে তাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং বিরক্তির জন্ম হতে পারে, যেটা তাদের অবাধ্যতার দিকে নিয়ে যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনি দেখবেন যে
যে দেশ যত বেশি দরিদ্র থাকে সেই দেশের কন্ট্রোলিং পাওয়ার তাদের কাছে কিন্তু খুব বেশি থাকে। কারণ হলো যখন একটা দেশ দরিদ্র থাকে তখন তাদের যেই প্রজারা থাকে তারা তাদের খাবার নিয়ে আসলে বেশি সময় চিন্তা করে, হ্যাঁ, তাদের ফিউচার নিয়ে আসলে চিন্তা করে, ফলে তারা সিস্টেমের দিকে লক্ষ্য দিতে পারে না, সিস্টেমের ভুল তারা ধরতে পারে না। কারণ ভাই আসলে আমার নিজের পেটেই খাবার নাই, আমি অন্যের দিকে বা অন্য দেশের দিকে আমরা আসলে কেন তাকে থাকবো, হ্যাঁ। বা আপনি যদি ওভার কমফোর্টেবল দিয়ে দেন তাহলে তাদের প্রোডাক্টিভিটি কমে যায়, এবং যদি আপনি একটা চ্যালেঞ্জিং মুহূর্তে নিয়ে যান তাহলে আসলে তাদের গ্রোথ বাড়ে। এটা কিন্তু অফিসের ক্ষেত্রেও কিন্তু সেম। লাস্ট এবং নেক্সট যেটা, সেটা হলো যে এটা খুব ইম্পর্টেন্ট ভাই, যে কাউরে শাস্তি দিবেন দ্রুত কিন্তু পুরস্কার দিবেন আস্তে আস্তে, অল্প অল্প করে, যাতে সে বাধ্য থাকে। তো এটা আপনি দেখবেন ভাই যে সাপোজ একজন বুদ্ধিজীবী যে সরকার বা সিস্টেম নিয়ে খুব প্রশ্ন করতে আছে, তারা যদি ওই সরকার আইন না তারা হলো যে কোনো একটা পুরস্কার দিল, হ্যাঁ, তাহলে দেখবেন যে সে আসলে গোয়ালে ঢুকতে আছে, হ্যাঁ। কারণ হলো পুরস্কার দেওয়ার মাধ্যমে সে ওই সিস্টেমের একটা হিস্সা হয়ে গেল, এবং সে এখন ওই সিস্টেম নিয়ে খুব ভালোভাবে কথা বলতে পারবে না। এটা কিন্তু ভালো একটা টেকনিক। এবং উনি এখানে আরেকটা জিনিস বলছে যে শাস্তি দিতে হবে দ্রুত এবং পুরস্কার দিতে হবে আস্তে আস্তে। কারণ আস্তে আস্তে দিলে সেসব আমার কন্ট্রোলে থাকবে, যে ঠিক আছে তোমার মধু দেখাইছি এবং তুমি আমার বশীভূত থাকো, তোমার আমি আস্তে আস্তে দেবো। সো এটা কিন্তু আপনি প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও দেখতে পারেন, যে যদি আপনার বাচ্চাকে লালন পালন করতে হয় সেক্ষেত্রে যদি সে কোনো ভুল করে তাহলে আপনি তাকে ইনস্ট্যান্ট কোনো একটা কারেকশন দিবেন, হ্যাঁ, বাট তাকে রিওয়ার্ড দিবেন আস্তে আস্তে, যাতে সে ওই জিনিসটা মনে রাখতে পারে এবং সে যাতে আপনি যাতে তাকে কন্ট্রোল করতে পারেন। সো এটা মূলত দ্য প্রিন্স বই পড়া আমার আইডিয়া, এবং এটা নিয়ে আমি আমার নিউজ লেটারে সাবস্ক্রাইবের একটা আর্টিকেলও লিখছিলাম, আপনারা সেটা দেখতে পারেন। সো এটাই মূলত আজকে শাহরুখ খান, ম্যাকিয়াভেলি, রাজনীতি, অর্থনীতি, যাই হোক না কোনো সব কিছু নিয়ে। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, টাটা।